অবশেষে বাণিজ্য চুক্তিতে রাজি নয়াদিল্লি ওয়াশিংটন। ভারতীয় পণ্যের শুল্ক 25 থেকে কমানো হলো 18%। ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা মোদির। হুমকি ধামকির পর পারমাণবিক আলোচনায় বসছে ইরান যুক্তরাষ্ট্র। শুক্রবার তুরস্কে বৈঠক। আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন ঘোষণায় ইইউ রাষ্ট্রদূতদের তলব করেছে তেহরান। ইউক্রেন যুদ্ধ বন্ধে আবুধাবির বৈঠক নিয়ে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট। বিদ্যুৎ অবকাঠামোয় রুশ হামলা থেমেছে, নিশ্চিত করলেন জেলেনস্কি। এবং বাংলাদেশ সহ 75 দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের সিদ্ধান্তে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা। দুর্বল হচ্ছে আইনের ভিত্তি, অভিযোগ নাগরিক অধিকার সংগঠনের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। ভারতের উপর নতুন করে শুল্ক কমানোর ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোন আলাপের পরে সিদ্ধান্ত নেন তিনি। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে জানান, ভারতের উপর আরোপ করা শুল্ক কমিয়ে 18% ধার্য করা হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, ভারত এখন থেকে রাশিয়ার পরিবর্তে যুক্তরাষ্ট্রের থেকে তেল কিনবে। ভারত যুক্তরাষ্ট্র নতুন এই বাণিজ্য চুক্তির জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2025 সালের এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত ট্রাম্প প্রশাসন ভারতের পণ্যের উপর ধারাবাহিকভাবে শুল্ক বাড়িয়েছিল। 2 এপ্রিল বেশ কিছু ভারতীয় পণ্যের উপর 26% অতিরিক্ত শুল্ক ধার্য করা হয়, আর আগস্টে তা 50% পর্যন্ত বাড়ানো হয়। যুক্তরাষ্ট্র দাবি করেছিল, ভারতের রাশিয়ার তেল কেনা অব্যাহত থাকায় এটি ইউক্রেন যুদ্ধকে অর্থায়ন করছে, তাই বাণিজ্য ঘাটতি বাড়ছে। তবে এবার ট্রাম্প জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদী রাশিয়ার তেল কেনা ধীরে ধীরে বন্ধ করবেন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা বাড়াবেন। আর এই প্রেক্ষিতেই ভারতের ওপর নতুন করে শুল্ক কমানোর ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোন আলাপের পর এ সিদ্ধান্ত নেন তিনি। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে জানান, ভারতের ওপর আরোপ করা 25% শুল্ক কমিয়ে 18% ধার্য করা হয়েছে। মার্কিন প্রশাসনের দাবি, এই পদক্ষেপে রাশিয়ার অর্থনীতিতে প্রভাব পড়তে পারে। তবে বিশ্লেষকরা বলছেন, ভারত হঠাৎ সম্পূর্ণভাবে রাশিয়ার তেল কেনা বন্ধ করবে না। এটি মূলত ধাপে ধাপে এবং বাজার পরিস্থিতি অনুযায়ী হবে। চুক্তি অনুযায়ী শুল্ক কমলে ভারতীয় রপ্তানি পণ্যের জন্য নতুন সুযোগ খুলবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। তৈরি পোশাক, চামড়া, কার্পেট, রত্ন ও ইলেকট্রনিক্স খাতেও এর ইতিবাচক প্রভাব পড়বে। ভারত যুক্তরাষ্ট্র নতুন এই বাণিজ্য চুক্তির জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে $50 কোটি পণ্য কেনার পরিকল্পনা করছে ভারত। নাদিম মারজান, সময় সংবাদ। মার্কিন সামরিক অভিযানের হুমকির মধ্যেই শুক্রবার তুরস্কে পরমাণু ইস্যুতে আলোচনায় বসছে ইরান ও যুক্তরাষ্ট্র। জানুয়ারিতে সরকার বিরোধী বিক্ষোভ দমনে হাজারো মানুষের মৃত্যু ইরানি নেতৃত্বকে উদ্বিগ্ন করে তুলেছে। এর মধ্যেই ইউরোপীয় ইউনিয়ন আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করার জেরে পাল্টা পদক্ষেপ নিয়েছে ইরান। ইউরোপীয় সেনাবাহিনীগুলোকে সন্ত্রাসী গোষ্ঠী আখ্যা দিয়ে সব ইইউ রাষ্ট্রদূতকে তলব করেছে তেহরান। আলোচনায় আগ্রহী না হলে ইরানে সামরিক অভিযানের হুমকি দিয়ে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যেই সোমবার ইরান জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা পুনরায় শুরুর কাঠামো নিয়ে অগ্রগতি প্রত্যাশা করছে তারা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, সৌদি আরব, মিশর, তুরস্ক সহ একাধিক আঞ্চলিক দেশ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে পরমাণু আলোচনা অনুষ্ঠিত হবে। বৈঠকে অংশ নেবেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আলোচনায় সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও মিশরের প্রতিনিধিরাও থাকতে পারেন। তবে আলোচনার আগে উইটকফ ইসরায়েল সফরে যাচ্ছেন, যেখানে তিনি বিনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন। ভারত মহাসাগর ও মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ ও বিমান মোতায়েন করেছে ওয়াশিংটন। ট্রাম্প প্রশাসনের শর্ত, ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে, ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করতে হবে এবং আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন প্রত্যাহার করতে হবে। ইরান বলছে, পরমাণু ইস্যুতে নমনীয়তা দেখানো গেলেও ক্ষেপণাস্ত্র ও আঞ্চলিক প্রভাব নিয়ে আপোস করা কঠিন।
অভ্যন্তরীণ পরিস্থিতিও তেহরানের জন্য বড় চাপ হয়ে উঠেছে। জানুয়ারিতে সরকার বিরোধী বিক্ষোভ দমনে হাজারো মানুষের মৃত্যু ইরানি নেতৃত্বকে উদ্বিগ্ন করে তুলেছে। রয়টার্সের একাধিক সূত্র বলছে, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা নতুন করে গণবিক্ষোভ উস্কে দিতে পারে। এটা শাসন ব্যবস্থার জন্য মারাত্মক ঝুঁকি বলে মনে করেন অনেকে। নিষেধাজ্ঞা শিথিল না হলে অর্থনৈতিক সংকট আরও ঘনীভূত হওয়ার আশঙ্কাও বাড়ছে। এর মধ্যেই ইউরোপীয় ইউনিয়ন আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করলে পাল্টা পদক্ষেপ নেয় ইরান। তেহরান ইউরোপীয় সেনাবাহিনীগুলোকে সন্ত্রাসী গোষ্ঠী আখ্যা দিয়ে সব ইইউ রাষ্ট্রদূতকে তলব করেছে। বিশ্লেষকদের মতে, আলোচনা এগোনোর বার্তা আসলেও পাল্টা কূটনৈতিক চাপের দ্বৈত কৌশলেই ইরান দর কষাকষির অবস্থান শক্ত করতে চাইছে। নাদিম মারজান, সময় সংবাদ। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় থামেনি প্রাণহানি। স্থানীয় সময় সোমবার মধ্য গাজার নুসৈরাত সহ বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় শিশু সহ অন্তত 5 জন নিহত হয়েছেন। এর মধ্যেই গাজায় প্রশাসনিক ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছে হামাস। এছাড়া নেতানিয়াহুর সঙ্গে আলোচনার জন্য ইসরায়েল সফরে যাচ্ছেন মধ্যপ্রাচ্যে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। অন্যদিকে লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় একজন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। প্রায় 2 বছর পর সীমিত আকারে গাজার রাফা সীমান্ত খুলে দেওয়ার পর কঠোর নিরাপত্তা যাচাই শেষে পায়ে হেঁটে যাতায়াতের অনুমতি মিলছে বাসিন্দাদের। দিনে সর্বোচ্চ 150 জন গাজা ছাড়তে পারলেও প্রবেশের অনুমতি পাচ্ছেন তুলনামূলকভাবে অনেক কম মানুষ। স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, বর্তমানে প্রায় 20,000 রোগী বিদেশে জরুরি চিকিৎসার জন্য অপেক্ষা করছেন। এর মধ্যেই গাজায় প্রশাসনিক ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছে হামাস। সংগঠনটির মুখপাত্র বলেন, গাজার সরকারি ও প্রশাসনিক প্রতিষ্ঠানগুলো একটি জাতীয় টেকনোক্রেটিক কমিটির কাছে হস্তান্তরের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। এমন উত্তপ্ত পরিস্থিতিতে ইসরায়েল সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। গাজার যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ রাফা সীমান্ত ও ইরান ইস্যুতে নেতানিয়াহুর সঙ্গে আলোচনার কথা থাকলেও সমালোচকরা বলছেন, এই মধ্যস্থতা আসলে শিয়ালকে মুরগির পাহারাদার বানানোর শামিল। কারণ যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক ও কূটনৈতিক পৃষ্ঠপোষক, সেই দেশই আবার যুদ্ধবিরতি ও মানবিক প্রবেশাধিকার দেখভালের দায়িত্ব নিচ্ছে। গাজার পাশাপাশি উত্তপ্ত রয়েছে পশ্চিম তীরও। সেখানে ফিলিস্তিনিদের বাড়ি দখল করে সামরিক ব্যারাক স্থাপনের অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। পাশাপাশি হামলা চলছে লেবানন সীমান্তেও। দক্ষিণ লেবাননে ইসরায়েলি ড্রোন ও বিমান হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী UNIFIL জানিয়েছে, ইসরায়েলি বাহিনী কৃষি জমিতে অজ্ঞাত রাসায়নিক পদার্থ ফেলেছে। এতে বেসামরিক মানুষ ও শান্তিরক্ষীদের নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। যদি ইসরায়েলের দাবি পদার্থটি বিষাক্ত নয়, তবুও হামলা এবং বাধ্যতামূলক স্থানান্তর নির্দেশ নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়াচ্ছে। নাদিম মারজান, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধের পর ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোয় রাশিয়ার হামলা আপাতত থেমেছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নতুন দফার আলোচনার ঠিক আগেই এই বিরতি। আগামী বুধ ও বৃহস্পতিবার আবুধাবিতে ফের ত্রিপক্ষীয় আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেন। এই বাস্তবতায় কূটনীতি ও সংঘাত দুই পথেই একসঙ্গে হাঁটছে মস্কো ও কিয়েভ। সোমবার নিয়মিত ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, গত 24 ঘন্টায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে কোনো ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা চালায়নি রাশিয়া। দিনভর কোথাও বিদ্যুৎ কেন্দ্র বা গ্রিডে হামলার খবর আসেনি বলেও নিশ্চিত করেন তিনি। তবে জেলেনস্কি স্বীকার করেছেন, সম্মুখ যুদ্ধে কিছু এলাকায় গোলাবর্ষণ চলেছে। এই পরিস্থিতিতে বুধবার ও বৃহস্পতিবার আবুধাবিতে বসছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া, ইউক্রেন, মার্কিন ত্রিপক্ষীয় আলোচনা। গত সপ্তাহে দুই দেশই জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধের কথা বললেও যুদ্ধবিরতির সময়সীমা নিয়ে এখনও মতভেদ আছে। ক্রেমলিন জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের অনুরোধে 1 ফেব্রুয়ারি পর্যন্ত কিয়েভে হামলা স্থগিত রাখা হয়েছিল। আর জেলেনস্কির দাবি, এই বিরতি শুরু হয় 30 জানুয়ারি থেকে 1 সপ্তাহের জন্য। তবে বাস্তব চিত্র পুরোপুরি শান্ত নয়। দিনিপ্রো পেত্রোভস্ক অঞ্চলে ইউক্রেনের বৃহত্তম বেসরকারি বিদ্যুৎ উৎপাদক ডিটিইকের একটি কয়লা খনিতে হামলায় নিহত হয়েছেন 12 জন শ্রমিক। কোম্পানির সিইও ম্যাক্সিম টিমচেঙ্কো বলেন, কাজ শেষে ফেরার সময় কর্মীদের বহনকারী বাসে ড্রোন হামলা হয়। পরে আহতদের সহায়তায় ছুটে যাওয়া লোকজনের উপর আরেকটি ড্রোন আঘাত হানে। প্রচণ্ড শীতের মধ্যে বিদ্যুৎ সংকট আরও বাড়ছে। জানুয়ারিতে ইউক্রেনের বিদ্যুৎ আমদানি আগের মাসের তুলনায় 40% বেড়ে রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। একই সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, যুক্তরাষ্ট্র সম্মত হলে নিউ স্টার্ট পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ 1 বছর বাড়াতে প্রস্তুত রাশিয়া। যদিও ইউক্রেন যুদ্ধ নিয়ে অবস্থান বদলানোর কোনো ইঙ্গিত দেননি তিনি। নাদিম মারজান, সময় সংবাদ।
আন্তর্জাতিক সময় আরও থাকছে। ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের পর কূটনৈতিক তৎপরতায় স্পষ্ট। ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের সঙ্গে যুক্তরাষ্ট্রের দূতের বৈঠক। হাভানার সঙ্গে উত্তাপ বাড়ছে ওয়াশিংটনের। যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি ঘিরে নতুন করে আইনি চ্যালেঞ্জের মুখে ট্রাম্প প্রশাসন। ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের সিদ্ধান্তের বিরুদ্ধে এবার কেন্দ্রীয় আদালতে মামলা করেছে একাধিক নাগরিক অধিকার সংগঠন। তাদের অভিযোগ, এই সিদ্ধান্ত দশকের পর দশক ধরে চলে আসা মার্কিন অভিবাসন আইনের মূল ভিত্তিকেই দুর্বল করে দিচ্ছে। সম্প্রতি বাংলাদেশ সহ ৭৫টি দেশের অভিবাসীদের জন্য অনির্দিষ্টকালের অভিবাসন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করে ট্রাম্প প্রশাসন। তবে এবার এই অভিবাসন নীতি ঘিরে নতুন করে আইনি চ্যালেঞ্জের মুখে ট্রাম্প প্রশাসন। স্থানীয় সময় সোমবার নিউ ইয়র্কের ম্যানহাটনে কেন্দ্রীয় আদালতে দায়ের করা মামলায় বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত ২১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে, তা অবিলম্বে স্থগিত করা প্রয়োজন। মামলাকারীদের দাবি, কোনো আইনি বা বাস্তব ভিত্তি ছাড়াই এই ভিসা প্রক্রিয়া বন্ধ করা হয়েছে। এতে পরিবার বিচ্ছিন্নতা ও পেশাজীবীদের কর্মজীবনে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। মামলায় বলা হয়, ট্রাম্প প্রশাসন যে যুক্তি দেখাচ্ছে, এই দেশগুলোর নাগরিকরা যুক্তরাষ্ট্রে এসে সরকারি ভাতা বা কল্যাণ সুবিধার উপর নির্ভর করবে তার কোনো প্রমাণ নেই। নাগরিক অধিকার সংগঠনগুলোর মতে এই ধারণা বাস্তব তথ্যের সঙ্গে সাংঘর্ষিক এবং এটি বৈষম্যমূলক নীতিরই প্রতিফলন। তবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। মুখপাত্র বলেন, ভিসা কোনো অধিকার নয়, এটি একটি সুযোগ। তার দাবি, এই নীতির মাধ্যমে বিলিয়ন ডলারের অপচয়, জালিয়াতি ও অপব্যবহার রোধ করা সম্ভব হবে। তবে ২০২৬ বিশ্বকাপ ও ২০২৮ অলিম্পিক সামনে রেখে পর্যটক ভিসার উপর এই নীতি প্রযোজ্য নয়। নাদিম মারজান, সময় সংবাদ। শেষ হওয়ার পথে যুক্তরাষ্ট্রের আংশিক সরকারি শাটডাউন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কংগ্রেসের শীর্ষ নেতারা প্রায় সব সমাধান নিয়ে এগোচ্ছে। তবে হাউস রিপাবলিকানদের মধ্যে কিছু সংরক্ষক সদস্য নতুন ভোটার আইডি বিধানের দাবি তোলায় বিলের অগ্রগতি বাধাপ্রাপ্ত হচ্ছে। অ্যামাজন ও ইউপিএস এর মতো বড় কর্পোরেশনের কর্মী ছাঁটাই ঘোষণা করার পর মার্কিন অর্থনীতি ও চাকরির বাজারের ওপরও এর প্রভাব বাড়ছে। ব্যুরো লেবার অব স্ট্যাটিস্টিক্স জানিয়েছে, মার্কিন সরকারের আংশিক শাটডাউনের কারণে জানুয়ারির কর্মসংস্থান রিপোর্ট প্রকাশ স্থগিত করা হয়েছে। বড় কোম্পানি যেমন অ্যামাজন ও ইউপিএস সাম্প্রতিক সপ্তাহে ব্যাপক কর্মী ছাঁটাইয়ের ঘোষণাও দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প হাউস স্পিকার মাইক জনসন ও সিনেট মেজরিটি লিডার জন থুনের সঙ্গে আলোচনা করেছেন এবং সমাধানের কাছাকাছি আছেন বলে জানিয়েছেন। তবে হাউসের কিছু রিপাবলিকান সদস্য ভোটার আইডি সংযোজন চেয়ে বিল বাধাগ্রস্ত করতে চাচ্ছেন। ট্রাম্প ব্যক্তিগতভাবে তাদেরকে চাপ দিচ্ছেন যাতে বিল দ্রুত পাস হয়। বিলটি দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে আংশিক সরকারি শাটডাউন শেষ করবে। হাউস বাজেট চেয়ারম্যান আশা করছেন কিছু ডেমোক্র্যাটও বিলের পক্ষে ভোট দিতে পারেন। সিনেটর চাক শুমার স্পষ্ট জানিয়েছেন, ভোটার আইডি সংযোজন সম্পূর্ণভাবে ব্যর্থ হবে এবং ডেমোক্র্যাটরা এর বিরুদ্ধে ভোট দেবে। ট্রাম্প বলেছেন, কোনো পরিবর্তন ছাড়া বিল পাশ করতে হবে। তিনি হাউস এবং সিনেটের দুই পক্ষকে দ্রুত বিল পাশের আহ্বান জানিয়েছেন। ট্রাম্পের মতে, দীর্ঘ সময় সরকারি শাটডাউন দেশের জন্য ক্ষতিকর, তাই এটি এড়ানোর জন্য সবাইকে ভালোভাবে কাজ করার আহ্বান জানান। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইন কেলেঙ্কারিতে বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে। প্রকাশিত নথিতে উঠে আসছে বিশ্ব নেতা ও ধনকুবেরদের নাম। বিতর্কে মুখে পড়েছেন ক্লিন্টন দম্পতিও। যুক্তরাজ্যের লেবার পার্টি ছেড়েছেন লর্ড পিটার ম্যান্ডেলসন। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী মিরোস্লাভ লাইচাকও পদত্যাগ করেছেন। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইন কেলেঙ্কারিতে প্রতিদিনই নতুন নতুন নাম যুক্ত হচ্ছে। চাপের মুখে পড়ছেন অনেকেই, কেউ কেউ বাধ্য হচ্ছেন পদত্যাগের পথও বেছে নিতে। এপস্টাইনের নথি নিয়ে বিতর্কের মুখে যুক্তরাজ্যের লেবার পার্টি ছেড়েছেন লর্ড পিটার ম্যান্ডেলসন। এপস্টাইনের সঙ্গে তার অতীত সম্পর্কের কারণে দলের বিব্রতকর পরিস্থিতি এড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি ম্যান্ডেলসনের। একই ইস্যুতে পদত্যাগ করেছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী মিরোস্লাভ লাইচিক। প্রকাশিত নতুন নথিতে দেখা যায়, পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় অ্যাপস্টাইনের সঙ্গে নারী সংক্রান্ত আলাপ হয় লাইচাকের। যদিও এক বিবৃতিতে সব ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের দফতরের কর্মীদের সঙ্গে এপস্টাইন ও তার দীর্ঘদিনের সহযোগী গিজলেন ম্যাক্সওয়েলের যোগাযোগের নতুন তথ্য উঠে এসেছে। এসব যোগাযোগের মধ্যে কখনো কখনো অশালীন ইমেল আদান প্রদানের বিষয়ও রয়েছে। এপস্টাইন সংক্রান্ত দ্বিদলীয় তদন্তে সাক্ষ্য দিতে আইনি নোটিশ প্রত্যাখ্যান করায় ক্লিন্টন দম্পতির বিরুদ্ধে কংগ্রেস অবমাননার প্রস্তাবের ওপর প্রতিনিধি পরিষদে ভোট হওয়ার কথাও রয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইন সংক্রান্ত লাখ লাখ নথি প্রকাশ করে। নামাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্ব নেতাদের, এমনকি বিল গেটস ও ইলন মাস্কের মতো ধন কুবেরদের সঙ্গেও এপস্টাইনের গভীর যোগাযোগ থাকার ইঙ্গিত পাওয়া যায়। এছাড়াও সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু মাউন্ট ব্যাটেনের সঙ্গেও এক নারীর আপত্তিকর ছবি উত্তাপ ছড়িয়েছে ব্রিটেনে। শিউলি রোজা, সময় সংবাদ। ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের 1 মাস পর কূটনৈতিক তৎপরতা স্পষ্ট হচ্ছে। সোমবার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স লোরা ডোগো। বৈঠকে কারাকাসের জ্বালানি, বাণিজ্য, রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়গুলো স্থান পায়। ভেনেজুয়েলা সরকারের সাধারণ ক্ষমা ঘোষণার পর তা কার্যকর ও রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবিতে বিক্ষোভ করেছেন পরিবারের সদস্যরা। এদিকে উত্তেজনা বাড়ছে কিউবা ও যুক্তরাষ্ট্রের মধ্যেও। স্থানীয় সময় সোমবার মিরাফ্লোরেস প্রেসিডেন্সিয়াল প্যালেসে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের সঙ্গে বৈঠক করেন যুক্তরাজ্যের চার্জ দ্য অ্যাফেয়ার্স লৌরা ডোগু। বৈঠকে ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ উপস্থিত ছিলেন। ভেনেজুয়েলা সরকার জানায় এটি কারাকাস ওয়াশিংটনে চলমান কার্যসূচির অংশ। আলোচনায় জ্বালানি, বাণিজ্য, রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়গুলো স্থান পায়। বৈঠকের পর ভেনেজুয়েলার জন্য প্রস্তাবিত 3 ধাপের পরিকল্পনা পুনর্ব্যক্ত করেন মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ডোগু, যেখানে স্থিতিশীলতা, অর্থনৈতিক পুনরুদ্ধার ও পুনর্মিলন এবং রাজনৈতিক রূপান্তরের মতো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এর আগে মার্কিন কর্মকর্তারা দূতাবাস পুনরায় খোলার পরিস্থিতি মূল্যায়নে রাজধানী সফর করেন। এদিকে ভেনেজুয়েলা সরকার সাধারণ ক্ষমা ঘোষণার পর তা কার্যকর ও রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবিতে পরিবারের সদস্যরা বিক্ষোভ করেছেন। রোববার রাতে ভেনেজুয়েলার তেল সমৃদ্ধ জুলিয়া অঙ্গরাজ্যের মারাকাইবোতে মোমবাতি জ্বালিয়ে তারা বিক্ষোভে অংশ নেয়। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিউবাকে ব্যর্থ রাষ্ট্রের তকমা ও হাভানায় তেল সরবরাহকারী দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকির ঘটনা দুই দেশের মধ্যে উত্তাপ ছড়িয়েছে। সোমবার কিউবার উপপররাষ্ট্রমন্ত্রী কার্লোস ফার্নান্দেজ দে কোসিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনও কোনো আনুষ্ঠানিক সংলাপ শুরু হয়নি, তবে নির্দিষ্ট শর্ত পূরণ হলে আলোচনায় বসতে আপত্তি নেই হাভানার। যে কোনো আলোচনায় কিউবার সংবিধান, অর্থনৈতিক কাঠামো ও শাসন ব্যবস্থা আলোচনার বাইরে থাকবে বলে শর্ত জুড়ে দেন কোসিও। এ সময় দেশটিতে চলমান অর্থনৈতিক সংকট, বিদ্যুৎ বিভ্রাট ও ভেনেজুয়েলা থেকে তেল সরবরাহ ব্যাহত হওয়ায় দেশটি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়ার কথা স্বীকার করেন তিনি। এমন পরিস্থিতিতে মেক্সিকো কিউবায় তেল পাঠানো বন্ধ করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। নাসরিন রুমি, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ভয়াবহ দাবানলে পড়ছে আর্জেন্টিনা, ক্ষতিগ্রস্ত 50,000 হেক্টর বনভূমি। তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্য। নিউ ইয়র্কে ঠান্ডায় মৃত্যু বেড়ে 16। ঘূর্ণিঝড় হ্যারির তাণ্ডবে মেসিডোনিয়া উপকূলে নিখোঁজ হয়েছেন 1000 অভিবাসন প্রত্যাশী। একই সময় ফ্রান্স ইংলিশ চ্যানেল রুটে 2025 সালে 1 লাখের বেশি অভিবাসী ঝুঁকি নিয়ে নৌযাত্রা করেন। এর মধ্যে 6000 জনকে উদ্ধার করেছে ফ্রান্স, মারা গেছেন 25 জন। এ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে অভিবাসন প্রত্যাশীদের মধ্যে। ইতালীয় এনজিও মেডিটেরিয়ান সেভিং হিউম্যান জানিয়েছে, জানুয়ারির মাঝামাঝি সময়ে মেসিডোনিয়ায় 1000 অভিবাসী নিখোঁজ হয়েছেন। ঘূর্ণিঝড় হ্যারির কারণে সমুদ্রের ঢেউ 7 মিটার পর্যন্ত উঠেছিল এবং বাতাসের গতি 54 নটিক্যাল মাইলের বেশি ছিল। স্ফ্যাক্স, তিউনেশিয়া থেকে ছাড়া জাহাজগুলো একের পর এক অদৃশ্য হয়েছে। মাল্টা কর্তৃপক্ষ সম্প্রতি বেশ কিছু মরদেহ উদ্ধার করেছে, তবে বেশিরভাগ যাত্রীর অবস্থান এখনও অজানা। নিখোঁজদের মধ্যে শিশু, নারীসহ তাদের পরিবার রয়েছে। স্থানীয় অভিবাসী সহায়তা সংস্থার সূত্রে জানা গেছে, বেশ কয়েকটি নৌকা যাত্রী নিয়ে রওনা দিয়েছিল এবং অনেক পরিবারের এখনও কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। এমনকি মানব পাচারকারীদের কার্যক্রমের কারণে ঝুঁকি আরও বেড়ে চলেছে। এদিকে 2025 সালে ফ্রান্স থেকে যুক্তরাজ্যে পৌঁছানোর চেষ্টা করছিল 49,966 জন অভিবাসন প্রত্যাশী। তাদের মধ্যে 6,177 জনকে উদ্ধার করা হলেও 25 জন সাগরেই মারা গেছেন। 10টির বেশি নৌকায় 100 জনের বেশি যাত্রী ছিল। 2025 সালে প্রতিটি নৌকায় গড়ে 63 জন যাত্রী সংখ্যা বেড়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থাগুলো।
রাবারের অনিরাপদ নৌকা নিয়ে ঠান্ডা পানিতে চলাচল ভীষণ কষ্টের। স্থানীয় প্রশাসনের মতে মাছ ধরা, পণ্য পরিবহন ও নৌযাত্রার কারণে চ্যানেল রুট খুবই বিপজ্জনক। মানব পাচারকারীদের কর্মকাণ্ডের কারণে মৃত্যুর ঝুঁকি দিন দিন বেড়েই চলেছে। ফ্রান্স ও যুক্তরাজ্য কর্তৃপক্ষ উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। স্থানীয় প্রশাসনের মতে যাত্রীদের জীবন বাঁচাতে আরও নজরদারি এবং আন্তর্জাতিক সমর্থন অপরিহার্য। নাদিম মারজান, সময় সংবাদ। আর্জেন্টিনার দক্ষিণাঞ্চলীয় চুবুত প্রদেশে ভয়াবহ দাবানলে অন্তত 50,000 হেক্টর বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে পুড়ে গেছে আলেরসেস ন্যাশনাল পার্কের বড় অংশ। স্থানীয় সময় সোমবার প্রদেশটিতে তীব্র বাতাসে ছড়িয়ে পড়ে দাবানল। নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে দুটি প্রাদেশিক সড়ক। দমকল কর্মীরা জানান, ঘন বনভূমির কারণে আগুন নেভানো কঠিন হয়ে পড়েছে। এর আগে উত্তর প্যাটাগোনিয়া অঞ্চলে 40,000 হেক্টরের বেশি বনভূমি দাবানলে পুড়ে গেছে। ইউনেস্কো ঘোষিত লস আলেরসেস ন্যাশনাল পার্কের অন্তত 2600 বছর পুরনো গাছও আগুনে পুড়ে গেছে। চুবুত সহ 4টি দক্ষিণাঞ্চলীয় প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এই সংকটের মাঝেই নতুন করে সমালোচনার মুখে পড়েছেন প্রেসিডেন্ট হাভিয়ের মিলে। তার কড়াকড়ি বাজেট নীতিতে ন্যাশনাল পার্ক ও ফায়ার সার্ভিসের ব্যয় ব্যাপকভাবে কমানো হয়েছে। দমকল কর্মীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মধ্যে বাজেট কমে যাওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। ভয়াবহ তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্য। নর্থ ক্যারোলাইনা ও নিউ ইয়র্কে তুষার আর অতিরিক্ত ঠান্ডায় কষ্টে দিন পার করছেন বাসিন্দারা। তীব্র ঠান্ডায় নিউ ইয়র্কে মৃত্যুর সংখ্যা বেড়ে 16 জনে দাঁড়িয়েছে বলে নিশ্চিত করেন মেয়র জোহরান মামদানি। এছাড়া শীতকালীন ঝড় কলম্বিয়ার সৈকত ও পর্তুগালের শহরে বিধ্বংসী প্রভাব ফেলেছে। এরই মধ্যে সাগরে ঝড়ের কবলে তুরস্কের একটি কার্গো জাহাজ ভেঙে পড়েছে। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় গত সপ্তাহে আঘাত হানে বম সাইক্লোন। রালেই ডারহামের রাস্তা, লেকের কিছু অংশ পুরোপুরি জমে যায় এতে। তুষার পরিষ্কার করে কর্তৃপক্ষ। তাপমাত্রা খুব কম থাকায় বিদ্যুৎ উৎপাদন ও রাস্তাঘাটে কাজ করতে শ্রমিকরা কষ্টে রয়েছেন। তুষার জমে গিয়ে ব্যাহত হচ্ছে চলাচল। শীতের জন্য খাবার, জ্বালানি ও জেনারেটর প্রস্তুত রেখেছেন স্থানীয়রা। জীবনে এত তুষার খুব কমই দেখেছেন বলেও জানান তারা। এর মধ্যেও আনন্দে মেতে উঠেছে নানা বয়সী মানুষ। নিউ ইয়র্কে তীব্র ঠান্ডায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন মেয়র জোহরান মামদানি। শহর প্রশাসক সর্বাত্মক চেষ্টা করছে সবাইকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসার জন্য। দেশটির পূর্ব পশ্চিমে 15 কোটি মানুষকে প্রচণ্ড ঠান্ডার সতর্কবার্তা দেওয়া হয়েছে। এদিকে তুরস্কের ইস্তাম্বুলের সেরিয়ের এলাকায় একটি 100 মিটার লম্বা কার্গো জাহাজ রাজুক সমুদ্রঝড়ে ভেঙে পড়ে। উদ্ধার ও সহায়তার জন্য পাঠানো হয় তুরস্কের উপকূলীয় নিরাপত্তা দল। পর্তুগালের লেরিয়াতে সপ্তাহব্যাপী ঝড়ের পর মানুষ বাড়ির ছাদের মেরামতের জন্য বিভিন্ন জিনিসের অপেক্ষা করছেন। স্থানীয়রা জানিয়েছেন সবই ধ্বংস হয়ে গেছে। এখন বিশৃঙ্খল অবস্থায় সব পড়ে আছে। এর মধ্যেই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে বাড়িঘর ও স্থাপনা পুনর্নির্মাণের জন্য 250 কোটি ইউরোর সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এছাড়া ঝড়ের কারণে কলম্বিয়ার সান্তা মার্টার সৈকত আবর্জনায় ভরে গেছে। প্লাস্টিক, বোতল, মৃত কুকুর এবং আসবাবপত্র সহ বিভিন্ন বজ্র সাগর থেকে ধুয়ে সৈকতে এসে জমেছে। তবে এই সমস্যার মূলে প্রকৃতি নয়, মানুষকে দায়ী করছেন স্থানীয়রা। নাদিম মারজান, সময় সংবাদ। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল সহ দেশের বিভিন্ন অঞ্চলে রাতভর ভারী তুষারপাত হয়েছে। তুষারপাতে যাতায়াত ও দৈনন্দিন কর্মকাণ্ডে তৈরি হয় নানা চ্যালেঞ্জ। সবকিছুর মধ্যেও প্রতি বছর শুভ্র তুষার দারুণভাবে উপভোগ করেন প্রবাসী বাংলাদেশিরাও। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্টে বিস্তারিত। রাত পেরোতেই বদলে গেছে শহরের চিরচেনা রূপ। কোলাহলমুখর সড়ক, ব্যস্ত ফুটপাত আর উঁচু ভবনের ছাদ, সবকিছু ঢেকে গেছে শুভ্র সাদা তুষারের চাদরে। স্থানীয় সময় রোববার রাতে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল সহ দেশের বিভিন্ন অঞ্চলে তুষারপাত শুধু শীতের বার্তাই দেয়নি, এনে দিয়েছে এক অনন্য সৌন্দর্য। দেশটির আবহাওয়া অফিস জানায়, সিউল, গয়ঙ্গি, ঘাংওন, সুনচং অঞ্চলে ভারী তুষারপাত হয়েছে। বিশেষ করে ঘাংওন প্রদেশের পাহাড়ি এলাকায় 15 থেকে 17 সেন্টিমিটারের বেশি তুষারপাতের রেকর্ড করা হয়েছে। পাশাপাশি রাজধানী সিউলের কিছু এলাকাও 7 সেন্টিমিটারের বেশি তুষারপাতের রেকর্ড করা হয়। দক্ষিণ কোরিয়ার তুষারপাতের স্নিগ্ধতা আর শুভ্র তুষার যেন প্রবাসী বাংলাদেশিদেরকে দেয় এক স্বর্গীয় অনুভূতি। সুন্দর, শুভ্র, আবৃত
এবং নান্দনিক চিত্ত, কিন্তু আমরা এটা ভালো এনজয় করি। বাট পথচারী বলেন গাড়ির জন্য এটা বেশ দুর্বোধ্য ডেকে আনে। উইন্টার সিজনে আমরা মাঝে মধ্যে স্নো দেখতে পাই, বিশেষভাবে এই যে এন্ড অফ জানুয়ারি এবং স্টার্ট অফ ফেব্রুয়ারি, এই সময়গুলোতে আমরা বেশি দেখতে পাই। তো আজকে আমরা খুবই এনজয় করতেছি। স্নোফল যেমন অনেক ভালো লাগে সবাইকে, যেহেতু আমরা বাংলাদেশ থেকে আসছি, বাংলাদেশে এরকম ফিলিংস আমরা পাইনি। এখানে টেম্পারেচার এই সময় খুবই কম থাকে, -7, 8 ইভেন মোর। এটা খুবই চ্যালেঞ্জিং, কারণ আমরা এমন আবহাওয়ায় অভ্যস্ত না, বাট এটা আমরা খুবই এনজয় করি। এদিকে তুষার পরবর্তী হিমাঙ্কের নিচে তাপমাত্রার কারণে অনেক জায়গায় জমে থাকা তুষার বরফে পরিণত হয়েছে, ফলে বাড়ছে জনজীবনে যাতায়াতের ঝুঁকি। এমন পরিস্থিতিতে জনসাধারণের চলাচলে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। উত্তর ইতালির বন্দর নগরী রাভেন্নায় আয়োজিত হলো আলোচিত সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রবাস জীবনে ঐক্যবদ্ধ সহাবস্থান, জীবন ও জীবিকা সমৃদ্ধির লক্ষ্যে এই আয়োজন করে বাংলাদেশ সমিতি রাভেন্না। এতে অংশ নেন বাংলাদেশ কনস্যুলেট অফিস মিলান ও স্থানীয় মেয়র অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে ইতালি প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ইতালি থেকে মাকসুদ রহমানের তথ্যচিত্রের রিপোর্ট। উত্তর ইতালির সমৃদ্ধ বন্দর নগরী রাভেন্না। ইতালীয় মহাকবি দান্তের স্মৃতি বিজড়িত রাভেন্না বন্দর ও চট্টগ্রাম বন্দরের সঙ্গে প্রথম সরাসরি জাহাজে বাণিজ্য চালু হয় 2022 সাল থেকে, যা ইউরোপে বাংলাদেশ থেকে সরাসরি প্রথম জাহাজ চলাচল। ফলে সাম্প্রতিক বছরগুলোতে শহরটিতে বাংলাদেশি প্রবাসী সংখ্যাও বেড়েছে অনেক। রাভেন্না শহরে বসবাসরত প্রবাসীরা নিজেদের মধ্যে সম্পর্ক উন্নয়নের জন্য গঠন করেন বাংলাদেশ সমিতি রাভেন্না। সম্পর্ক উন্নয়ন এবং শহরে বসবাসরত নতুন প্রজন্মের মাঝে বাংলা সংস্কৃতি ছড়িয়ে দিতে আয়োজন করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন মিলান বাংলাদেশ কনস্যুলেট জেনারেল রফিকুল আলম ও হেড অব চ্যান্সারি মোহাম্মদ শরীফুল ইসলাম, রাভেন্না সিটি কর্পোরেশন মেয়রের বিশেষ প্রতিনিধি বারবারা মন্টি ও বাংলা কমিউনিটির বিশিষ্টজনরা। যেহেতু আমরা সেবা প্রদান করি এবং আপনারা সেবা গ্রহণ করেন, দুই পক্ষেরই সুন্দর সমঝোতার এখানে প্রয়োজন আছে। এই কমিউনিটির সকল প্রবাসীদেরকে যে কোনো সহযোগিতার জন্য আমরা সদা প্রস্তুত। বিশেষ করে যারা নতুন আসেন তাদেরকে ইমিগ্রেশন অফিস, ডাক্তারি কার্ড কিংবা চাকরি পাওয়ার ক্ষেত্রে সংগঠনের পক্ষ থেকে সহযোগিতা করি। রাভেন্নার বাংলাদেশি কমিউনিটিতে বিশেষ অবদান রাখার জন্য বিশিষ্টজনদের ক্রেস্ট প্রদান করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে নতুন প্রজন্মের তরুণ তরুণীদের নৃত্য, গান ও কবিতা আবৃত্তি উপস্থিত প্রবাসী দর্শকদের মুগ্ধ করে। কনস্যুলেট জেনারেল রফিকুল আলম কমিউনিটিকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। প্রবাসে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরা ও শিশুদের বাংলা ভাষা শিক্ষার পাশাপাশি আগামীতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার ঘোষণা দেন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক। ব্যস্ততম প্রবাস জীবনে এ ধরনের আয়োজন বিদেশে নিজস্ব সংস্কৃতি ছড়িয়ে দিতে বিশেষ ভূমিকা পালন করবে বলে মনে করেন কমিউনিটির বিশিষ্টজনরা। সময় সংবাদ, ইতালি। তেন্নোজি চিড়িয়াখানা জাপানের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক চিড়িয়াখানা হিসেবে পরিচিত। ওসাকার তেন্নোজি এলাকায় অবস্থিত প্রায় 11 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত এই চিড়িয়াখানাটি শুধু বিনোদন কেন্দ্র নয়, বরং প্রাণী সংরক্ষণ, গবেষণা এবং পরিবেশ শিক্ষার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। আধুনিক ইকোলজিক্যাল জু সিস্টেম অনুসরণ করে এখানে খাঁচার পরিবর্তে খোলা ও প্রাকৃতিক পরিবেশে রাখা হয় প্রাণীকে, যা প্রাণীর মানসিক ও শারীরিক সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি দর্শনার্থীদের বাস্তব অভিজ্ঞতা দেয়। জাপান থেকে শাকিল মাহমুদের রিপোর্টে বিস্তারিত। 1915 সালে নির্মিত হয় তেন্নোজি চিড়িয়াখানা। বর্তমানে এই চিড়িয়াখানায় প্রায় 180 থেকে 200 প্রজাতির অন্তর্ভুক্ত 200-রও বেশি প্রজাতির প্রাণী সংরক্ষিত রয়েছে। এখানে স্তন্যপায়ী প্রাণী, পাখি, সরীসৃপ এবং জলজ প্রাণীর বিশাল সমারোহ দেখা যায়। আফ্রিকান সাভানা জোনে একসঙ্গে দেখা যায় সিংহ, জিরাফ, জেব্রা ও গন্ডারের মতো প্রাণী। অন্যদিকে এশিয়ান ফরেস্ট এলাকায় রয়েছে বাঘ, হাতি, নেকড়ে এবং বিভিন্ন প্রজাতির বানর। প্রতিটি প্রাণীর জন্য তৈরি করা হয়েছে তাদের স্বাভাবিক আবাসের অনুকরণে খোলা পরিবেশ। চিড়িয়াখানার সাম্প্রতিক সংস্কারের ফলে নতুন করে সাজানো পেঙ্গুইন পার্ক এখন দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ। আধুনিক ডিজাইনে এই পার্কে পানির নিচে ও উপরে পেঙ্গুইনদের চলাফেরা খুব কাছ থেকে দেখা যায়। পানিতে দ্রুত সাঁতার কাটা, দল বেঁধে হাঁটা কিংবা একসঙ্গে বিশ্রাম নেওয়ার দৃশ্য বিশেষ করে শিশু ও পরিবারগুলোর কাছে খুব দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে।
এছাড়া দর্শনার্থীদের আলাদা করে আকর্ষণ করছে সি লায়ন জোন ও রেড পান্ডা এলাকা। চটপটে বুদ্ধিমান সি লায়নগুলো পাথরের উপর উঠে বিভিন্ন ভঙ্গিতে বসা এবং প্রশিক্ষকদের নির্দেশে কৌশল প্রদর্শনের মাধ্যমে দর্শকদের আনন্দ দিচ্ছে। অন্যদিকে লালচে রঙের শান্ত স্বভাবের রেড পান্ডারা গাছে উঠে বসা কিংবা ডালে ঝুলে থাকার সময় তাদের কিউট আচরণে সহজেই সবার নজর কাড়ছে। তেনজি চিড়িয়াখানার ভেতরেই রয়েছে একটি শিক্ষামূলক মিউজিয়াম, যেখানে প্রাণীগুলোর জীববৈচিত্র্য, হাড়ের গঠন, বিলুপ্তপ্রায় প্রাণী এবং পরিবেশ সংরক্ষণ বিষয়ক নানা প্রদর্শনী রাখা হয়েছে। চিড়িয়াখানার বাইরে রয়েছে ওসাকার প্রতীক টিসুটেনকাকু টাওয়ার, যেখানে উঠে পুরো শহরের দৃশ্য উপভোগ করা যায়। পাশাপাশি আশেপাশের রেস্টুরেন্ট ও স্ট্রিট ফুডের দোকানগুলোতে তাকোয়াকি, রামেন ও কুশিকাৎসুর মতো জাপানি খাবার দর্শনার্থীদের ভ্রমণকে আরও আনন্দময় করে তোলে। ফলে প্রতি বছর দেশ বিদেশ থেকে লাখো মানুষ তেনজি চিড়িয়াখানায় পরিদর্শন করতে আসেন। জাপানের ওসাকা থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ, জাপান। দূরে থেকেও দেশের রাজনীতির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত দক্ষিণ কোরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রবাসীদের মধ্যে ভোট প্রদান এবং আগামীর নেতৃত্ব নিয়ে ব্যাপক আলোচনা ও আগ্রহ রয়েছে। অনেকের জীবনে এটি প্রথম ভোট। এই সুযোগকে ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন তারা। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্ট। বাংলাদেশের জাতীয় নির্বাচন মানেই শুধু দেশের ভেতর রাজনৈতিক উত্তাপ নয়, এবার এর প্রভাব পড়েছে দেশের বাইরে থাকা লাখো প্রবাসী বাংলাদেশিদের মাঝেও। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মতো দক্ষিণ কোরিয়ার প্রবাসীরাও এবারের নির্বাচনে ভোট দেওয়াকে দেখছেন একটি ঐতিহাসিক সুযোগ হিসাবে। বাংলাদেশে রেমিটেন্স প্রবাহে অন্যতম ভূমিকা রাখছে দক্ষিণ কোরিয়া প্রবাসী বাংলাদেশিরা। কয়েক মাস আগে প্রবাসীদের ভোট প্রয়োগের দাবি উঠেছিল এই দক্ষিণ কোরিয়া প্রবাসীদের কাছ থেকে। অবশেষে ভোট প্রদানের মাধ্যমে গণতন্ত্রের একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন এখানকার প্রবাসীরা। এবারে নির্বাচনটা যেন এভাবে হয়, মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোট প্রদান করতে পারে। দীর্ঘ অনেক বছর পরে প্রবাস থেকে ভোট দিতে পেরেছি, এটা আমার কাছে খুব আনন্দের বিষয়। বাংলাদেশের ইতিহাসে প্রথম আমরা প্রবাসীরা ভোট দেওয়ার সুযোগ পেয়েছি, এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসীরাই ইতিমধ্যে ব্যালট পেপার পাঠিয়ে দিয়েছেন। এবার দক্ষিণ কোরিয়ায় চলছে সব দলের প্রচারণা। অনেকেই ফোনে তাদের আত্মীয় স্বজনের মধ্যে ভোট দিতে উৎসাহিত করছেন। দেশের নির্বাচন নিয়ে প্রবাসীদের কাছে সবচেয়ে বড় প্রত্যাশা হলো সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন। অতীতের অভিজ্ঞতা থেকে তারা এমন একটি নির্বাচন চান যেখানে ভোটাররা ভয়মুক্তভাবে ভোট দিতে পারবেন এবং ফলাফল নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকবে না। আমাদের প্রবাসীদেরকে যাতে তারা মূল্যায়ন করে, আমাদের এই জায়গা জমি থেকে এবং ব্যবসা প্রতিষ্ঠান থেকে সাদাবাজি, দখলবাদ যেন মুক্ত করে। আগামী যে সরকার আসবে সেই সরকার আমাদের এয়ারপোর্টে যে হয়রানিমূলক কার্যক্রমগুলো হয় সেগুলো অনেক পরিমাণে কমায় নিয়ে আসবে। দক্ষিণ কোরিয়া অবস্থানরত প্রবাসীদের কণ্ঠে একটাই কথা, বাংলাদেশে যেন একটি গণতান্ত্রিক, দুর্নীতিমুক্ত ও কর্মসংস্থানমুখী রাষ্ট্র হিসেবে এগিয়ে যায়। বিদেশের মাটিতে দাঁড়িয়েও তারা স্বপ্ন দেখেন এমন এক বাংলাদেশের যেখানে অর্থ সামাজিক উন্নয়নের পাশাপাশি মত প্রকাশের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত হবে। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। হারিয়ে যাওয়া খেজুরের জাত পুনরুদ্ধারে কাজ শুরু করেছে ইরাক। সেই লক্ষ্যেই বসরার পশ্চিমাঞ্চলে গ্রিনহাউস ও ল্যাবরেটরিতে ইরাকি প্রযুক্তিবিদরা টিস্যু কালচার পদ্ধতি ব্যবহার করে খেজুরের ক্ষুদ্র চারা নিয়ে কাজ করছেন। এতে পেয়েছেন সাফল্য। কৃষকরা বলছেন, নতুন পদ্ধতি চরম তাপমাত্রা ও লবণাক্ত পানিতে খেজুরের বেঁচে থাকার হার উল্লেখযোগ্যভাবে বাড়াচ্ছে। একসময় ইরাকের কৃষি অর্থনীতির কেন্দ্রে থাকা খেজুর গাছ আজ টিকে থাকার লড়াই। আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে তাল মিলাতে না পেরে অনেকাংশেই বিলুপ্ত হয়ে পড়ছে কয়েক প্রজাতির ইরাকি খেজুর। স্বাভাবিক এই প্রাকৃতিক প্রক্রিয়া ঠেকাতে দল বেঁধে কাজে নেমেছেন দেশটির একদল বিজ্ঞানী। টিস্যু কালচারের মাধ্যমে বিলুপ্তপ্রায় প্রজাতিগুলোকে বর্তমান আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়াতে চলছে বিস্তর গবেষণা।
বিলুপ্তির পেছনে চরম তাপমাত্রা ও লবণাক্ত পানিকে দায়ী করছেন কৃষক ও বিজ্ঞানীরা। ইউফ্রেটিস টাইগ্রিসের পানি কমে সাত আল আরবে উপসাগরের নোনা পানি ঢুকে পড়ে। কৃষকেরা একে বলেন লবণাক্ত জিহ্বা। এছাড়াও রয়েছে পানি সংকট। গাছগুলোকে তাই ল্যাবেই চরম তাপ ও লবণাক্ততার সঙ্গে মানিয়ে নেওয়া হয়। শুরু হয় 25 ডিগ্রি সেলসিয়াস থেকে ধাপে ধাপে বাড়িয়ে 52 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। পাশাপাশি লবণের ঘনত্ব 0 থেকে 8000 পার্টস পার মিলিয়ন পর্যন্ত বৃদ্ধি করা হয়। এতে খেজুর সম্পূর্ণভাবে মাঠের চরম পরিস্থিতির জন্য প্রস্তুত হয়। কৃষি জমিতে বুলডোজার চালানো এবং পানিতে লবণাক্ততা বৃদ্ধির কারণে এই জাতগুলো বিলুপ্তির পথে চলে গিয়েছিল। এটি ইরাকি জাতগুলোকে নতুন জীবন দেওয়ার একটি প্রক্রিয়া। বর্তমানে ল্যাবের চারা মরুভূমিতে রোপণ করা হচ্ছে কঠিন পরিবেশে মানিয়ে নিতে। বিজ্ঞানীরা বলছেন প্রচলিত পদ্ধতিতে একটি গাছ থেকে যেখানে 3 থেকে 4টি অফশুট মিলত, সেখানে টিস্যু কালচারে একটি মাত্র গাছ থেকেই হাজার হাজার রোগমুক্ত চারা সম্ভব। 2023 সালে শুরু হওয়া এই ল্যাব বছরে সর্বোচ্চ 2.5 লাখ চারা উৎপাদনে সক্ষম। সাফল্যের হার 99% পর্যন্ত। মাঠেও ফল মিলছে। এক কৃষক জানান 100টি টিস্যু কালচার চারা লাগিয়ে শতভাগ সাফল্য পেয়েছেন, যেখানে প্রচলিত অফশুটে টিকেছে মাত্র 25টি। বসরায় একসময় 1,30,00,000 খেজুর গাছ ছিল, এখন সংখ্যা অনেক কম। তবু গত 5 বছরে নতুন করে যোগ হয়েছে প্রায় 6 লাখ গাছ। এর মধ্যে 1 লাখের বেশি টিস্যু কালচার। বারোহী সহ দেশীয় জাত সংরক্ষণের পাশাপাশি সুক্কারির মতো বাণিজ্যিক জাতও আসছে বাজারে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ভারতের ধর্মশালায় নির্বাসিত তিব্বতীরা ভোট দিয়েছেন তাদের সরকার প্রধান সিকিয়ং নির্বাচনে। এবারে নির্বাচন 2 ধাপে বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত হচ্ছে। শেষ ধাপ অনুষ্ঠিত হওয়ার কথা এপ্রিলে। 2012 সালে দালাই লামার রাজনৈতিক ক্ষমতা ছেড়ে দেওয়ার পর এই পদ সৃষ্টি করা হয়, যাতে তারপরেও তিব্বতী নেতৃত্বের ধারাবাহিকতা বজায় থাকে। সীমান্ত ভূখণ্ডহীন অবস্থায় এই ভোট আয়োজন তিব্বতী প্রবাসীদের বৈশ্বিক সংহতির প্রতীক হিসেবে দেখা হচ্ছে। 1959 সালে চীনা শাসনের বিরুদ্ধে ব্যর্থ অভ্যুত্থানের পর হাজার হাজার তিব্বতী ভারতে আশ্রয় নেন। তাদের মধ্যে দালাই লামাও রয়েছেন। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অবশেষে বাণিজ্য চুক্তিতে রাজি নয়াদিল্লি ওয়াশিংটন। ভারতীয় পণ্যের শুল্ক 25 থেকে কমানো হলো 18%। ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা মোদির। হুমকি ধামকির পর পারমাণবিক আলোচনায় বসছে ইরান যুক্তরাষ্ট্র। শুক্রবার তুরস্কে বৈঠক। আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন ঘোষণায় ইইউ রাষ্ট্রদূতদের তলব করেছে তেহরান। এ ছিল আন্তর্জাতিক সময়ের পর সকাল 10টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ যশোয়া। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।